প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব ক্লাস টেস্ট 1 এর সলিউশন ব্যাখ্যা সহ। রনি আপু একটু লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা, শব্দ বাড়ানো লাগবে কিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আপু। সব ঠিক আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো ক্লাসটি আপনারা অনুরোধ করব মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ। জি স্যার। যদি নয়েজ না হয় লাইনে থাকবেন, নয়েজ বা কথা বলার দরকার হলে আপনি মিউট করে দিবেন নিজেকে। তো প্রথমে ক্লাস টেস্ট 1, মোটামুটি সবগুলো প্রশ্ন আলোচনা করব, 2-3টা ছাড়া। প্রথমে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি আছে আপনাকে লক্ষ্য করে উত্তর করতে হবে। দেখেন, সাধারণ ব্যাখ্যা সমূহ, অনেকেই এটা সাধারণ ব্যতিক্রম সমূহ মনে করে চতুর্থ অধ্যায় উত্তর করে দিবে। আবার চতুর্থ অধ্যায় অপশন ক তে দিয়ে দিয়েছি। তো সাধারণ ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন আছে দ্বিতীয় অধ্যায়ে, এই ভুলটা করা যাবে না। সাধারণ ব্যাখ্যা আছে না সাধারণ ব্যতিক্রম আছে সেটা দেখতে হবে। ইংরেজিতে জেনারেল এক্সেপশন আছে না জেনারেল এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশন দ্বিতীয় অধ্যায় আর এক্সেপশন চতুর্থ অধ্যায়। তারপরে প্রশ্ন আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্স হচ্ছে জেনারেল এক্সেপশনস এরই একটি অংশ, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বিষয়। এটা যেন ভুল না হয়। এগুলো আমার বিন্যাস যে আছে, বিন্যাস 1, বিন্যাস 2 আছে। বিন্যাস 1-এর মধ্যে এই দুইটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে আমার নোটের যে বিন্যাস আছে পেনাল কোড অংশে। এরপরে কোনটি ইনচয়েড ক্রাইম নয়, মানে কোনটি ইনচয়েড ক্রাইম সম্পর্কিত ধারা নয়। ইনচয়েড ক্রাইম কি এটা আগে বুঝতে হবে। ইনচয়েড ক্রাইম মানে অসম্পূর্ণ অপরাধ, ইনকমপ্লিট ক্রাইম মানে যেটা এখনো সম্পন্ন হয়নি। তো আমরা 4টা ধারায় কি কি বিষয়ে ধারাগুলো আছে সে ধারাগুলো আগে লক্ষ্য করি। 307 অ্যাটেম্প টু মার্ডার মানে মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়েছিল, খুনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুন করতে পারেনি, আলটিমেটলি ভিকটিম বেঁচে গেছে। তার মানে কাজটা সম্পূর্ণ হয়নি। যে অ্যাকিউজড, যে আসামি, তার যে উদ্দেশ্য একজনকে মেরে ফেলা, সে মারতে সক্ষম হয়নি, তার মানে এটা ইনচার্জ ক্রাইম সম্পর্কিত ধারা। 307 উত্তর হবে না, কারণ প্রশ্নে চাওয়া হয়েছে নয়। তারপরে 396। 396 হচ্ছে খুন সহ ডাকাতির শাস্তি। তো খুন সহ ডাকাতির শাস্তি, এটা তো ডাকাতি করতে গিয়ে খুন করে ফেলেছে, তার মানে এটা কমপ্লিট ক্রাইম, তার মানে এটা ইনচয়েড ক্রাইম নয়, এটাই হবে উত্তর। বাকি ধারাগুলো দেখে নিই। 393 হচ্ছে অ্যাটেম্প টু রবারি, দস্যুতার চেষ্টা বা দস্যুতার প্রস্তুতি, প্রিপারেশন টু রবারি, 393 আছে। আর 511 হচ্ছে অ্যাটেম্প টু কমিট এনি অফেন্স, যে কোনো ধরনের অপরাধ, এর প্রস্তুতিকে 511 ধারা নিয়ে আসা যাবে, যেটার জন্য ডেডিকেটেড কোনো ধারা নাই। প্রচেষ্টার জন্য সেখানে 511 ধারা, চুরির প্রচেষ্টা, দস্যুতার প্রচেষ্টা, সেগুলো দস্যুতা বলছি, এক্সটর্শনের প্রচেষ্টা, কিডন্যাপিং এর প্রচেষ্টা, সবগুলোই 511 ধারায় যাবে। এটা বিন্যাস 2 অনুসারে উত্তর করতে হবে। বিন্যাস 2-এ একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে ইনচয়েড ক্রাইম এবং কোনটি চয়েড ক্রাইম বা কমপ্লিট ক্রাইম ভাগ করা আছে ডানে বামে করে, সেটা একটু লক্ষ্য করলে এটা পারবেন। সম্ভব হলে নোটটা সামনে ওপেন করে ক্লাসটা দেখবেন। এই ব্যাখ্যা দেওয়ার পরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। যেমন 3 নম্বর প্রশ্নে যদি আপনার কনফিউশন থাকে এখনই হাত উত্তোলন করে প্রশ্ন করতে পারেন। আর যদি না থাকে আমি প্রসিড করব, আমি একটার পর একটা পড়ে যাব, ব্যাখ্যা দিয়ে যাব। ব্যাখ্যাটা যদি যথেষ্ট না হয় বা কনফিউশন থাকে বা আমার উত্তরে কোনো ভুল থাকে, সেটা অবশ্যই আমাকে স্মরণ করে দিবেন, হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। এরপরে 4 নম্বর প্রশ্ন পড়বো, কোনটি সম্পত্তি সম্পর্কিত অপরাধ নয়। থেফট মানে চুরি, এক্সটর্শন মানে বলপূর্বক আদায়, এটা তো সম্পত্তি আদায় হয়। চুরি শুধু অস্থাবর সম্পত্তি, এক্সটর্শন স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি এক্সটর্শন বা বলপূর্বক বা জোরপূর্বক আদায় করা যায়। মিসচিফ মানে ক্ষতি, সেটা অবশ্যই সম্পত্তির ক্ষতি করতে হবে। তাহলে বাকি থাকলো এই তিনটাই সম্পর্কিত সংক্রান্ত, এবং কোনটি যেহেতু নয়,
সম্পত্তি সম্পর্কিত অপরাধ নয়, এটা হবে কিডন্যাপিং। কিডন্যাপিং কেন সম্পত্তি সম্পর্কিত অপরাধ নয়, কেউ ব্যাখ্যা দিতে পারবেন? মনে করেন কিডন্যাপ করে তো টাকাই চাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি সিনেমা হোক বা ক্রাইম, কোনো সিরিয়াল, সেখানে কিন্তু কিডন্যাপ করে বলা হয় যে 10 লক্ষ টাকা দেন তাহলে ছেড়ে দেব। তো টাকার উদ্দেশ্যে তো কিডন্যাপিং করে, তাহলে এটা কেন সম্পত্তি সম্পর্কিত অপরাধ নয়? রনি আপু হাত উত্তোলন করেছেন, বলেন। স্যার, কিডন্যাপিং সম্পত্তি সম্পর্কিত দেখা গেল এটা দেহের সাথেও তো সম্পর্কিত। কিভাবে দেহের সাথে, বলেন, বুঝিয়ে দেন। কারণ কিডন্যাপের পরে একটা মানুষকে খুন করা হইতে পারে, তার তো শরীরেরও ক্ষতি হলো, আঘাত করা হইতে পারে, ধর্ষণ হইতে পারে। হুম, তাকে তো পাচার এটা তো করে দেওয়া দেহের হতে সাথেও পারে। যায়। হ্যাঁ, তো এটা অর্থের সাথে তারপরে দেহের সম্পর্ক তো একদম সাথে জড়িত। এখানে মানে সম্পত্তি বা অর্থ, যদি র্যানসম কল আসে মানে টাকার জন্য মুক্তিপণ দাবি করে, র্যানসম মানি যেটাকে বলে, সেটা যদি চাই সেক্ষেত্রে সেটা সেকেন্ডারি একটা পারপাস হতে পারে। হ্যাঁ, আহ, মানে যদি অর্থ উপার্জনের জন্য কেউ কিডন্যাপ করে, তো প্রথমত কি করতে হবে, একটা মানুষকে তুলে নিয়ে যেতে হবে। তাহলে মানুষকে তুলে নিয়ে যাওয়া মানেই তো মানুষের শরীরটাকেই তুলে নিয়ে যাওয়া, তাই নয় কি? জি স্যার। এই কারণে এটা অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি, 16 অধ্যায়ের এটা বিষয়বস্তু কিডন্যাপিংটা। আর বাকি থেফট, এক্সটর্শন, মিসচিফ, এই তিনটা হচ্ছে 17 অধ্যায়, অর্থাৎ অফেন্স এগেইনস্ট প্রপার্টি। এই জিনিসটা ক্লিয়ার জি হতে স্যার। হবে। এই ধরনের প্রশ্ন ইতিপূর্বে আসেনি, তবে চলে আসতে পারে, এই অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। তো পেনাল কোডে যতগুলো অধ্যায় আছে, 16 এবং 17 অধ্যায়, এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই দুইটা অধ্যায় থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে, সম্পর্কিত মানে সম্পত্তি সম্পর্কিত কোনটি বা কোনটি নয়, বা মানবদেহ সম্পর্কিত কোনটি বা কোনটি নয়, এই অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। অতএব এটা বুঝতে হবে, প্রয়োজনে বিন্যাসগুলো আবার একটু দেখতে হবে। এখানে বিন্যাস একে স্পষ্ট দেওয়া আছে 16 এবং 17 অধ্যায়, দেখে নেবেন কোন অপরাধগুলো 16 অধ্যায়ের মধ্যে আসছে, কোন অপরাধগুলো 17 অধ্যায়ের মধ্যে আসছে। কিডন্যাপিং ডেফিনেটলি 16 অধ্যায়ের মধ্যে আছে, অ্যাবডাকশন এটাও 16 অধ্যায়ের মধ্যে আছে। তো ঠিক আছে, ধন্যবাদ আপু। নয়েজ না হলে লাইনে থাকতে পারেন। এরপরে 5 নম্বর প্রশ্নটা পড়ছি না। 6 নম্বর প্রশ্ন, খুলনায় বসবাসরত একজন ইসরায়েলের নাগরিক, এখানে ইসরায়েল এর নাগরিক, ইসরায়েল দেশের সাথে আমাদের কোনো কি সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্ক নেই, মানে পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক কোনো সম্পর্ক নেই। ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিইনি, বা ইসরায়েলের সাথে আমাদের কোনো দেশীয় সম্পর্ক নেই। কিভাবে নেই? যেমন সেখানে কোনো হাই কমিশন বা এম্বাসি নেই, বা আমাদের দেশে ইসরায়েলের কোনো হাই কমিশন বা এম্বাসি নেই। এইভাবে ইসরায়েলে গিয়ে কোনো ব্যক্তি যদি আটকা পড়ে বাংলাদেশের, তাহলে সেই ব্যক্তিকে নিয়ে আসার জন্য সরকার কোনো কিছুই করবে না। কিন্তু অন্য দেশে হলে এম্বাসির মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করতে পারে। এখানে ইসরায়েলের নাগরিক শব্দটা ইউজ করে আপনাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করেছি। সাক্ষ্য আইনে কি আছে, যে কোনটি জুডিশিয়াল নোটিশে নিবে আদালত, সেখানে ইসরায়েলের পতাকা বা ইসরায়েলের নাগরিক সংক্রান্ত কোনো কিছু জুডিশিয়াল নোটিশে নিবে না, কারণ তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নেই। তো এখানে ওই অ্যাঙ্গেলে প্রশ্নটা করা হয়েছে। তো ইসরায়েলের নাগরিক ক রংপুরে একটি হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য, তাহলে এখানে অপরাধী হচ্ছে ইসরায়েলের ব্যক্তি, তিনি বাংলাদেশে আসছেন, সে রংপুরে একটা মানুষকে মেরে ফেলেছেন। তাহলে খ কে প্ররোচিত করে, সরি, এখানে নাগরিক ক রংপুরে একটি হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য খ কে পরিচিত করে, তার মানে সে নিজে সরাসরি হত্যাকাণ্ড করেন, সংগঠন করেনি, সে খ কে বলছে অমুক ব্যক্তিকে মারতে হবে। তো এখানে কিন্তু খুনের জন্য প্ররোচনা দিচ্ছে। কে দিচ্ছে? রংপুরে অবস্থানরত ইসরায়েলের নাগরিক, সে ইসরায়েলের নাগরিক হোক বা বাংলাদেশের নাগরিক হোক বা পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হোক, এমনকি এলিয়েন হোক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। তাহলে এখানে এক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় বলা হয়েছে, দেখেন সঠিক নয়, শেষে নয় আছে। তাহলে ক নম্বরে আছে ক এর বিচার বাংলাদেশে করা যাবে না। তো বাংলাদেশে করা যাবে না কেন, এটাই তো ভুল কথা লেখা আছে, তার মানে এটাই সঠিক নয়, এটাই তাহলে উত্তর। বাকি অপশনগুলো দেখেন, ক এর বিচার খুলনায় করা যাবে, কারণ খুলনায় বসবাসরত ইসরায়েলের নাগরিক, যেহেতু খুলনায় বসবাস করে, সেহেতু খুলনা আদালতেও তাকে বিচার করা যাবে। কেন? হয়তোবা সে
রংপুরে হত্যাকাণ্ড করার জন্য খুলনায় বসেই প্ররোচনা দিয়েছে খকে, মোবাইল ফোনে বা চিঠির মাধ্যমে বা ইন্টারনেটে, ইমেল, হোয়াটসঅ্যাপ কোনোভাবে, বা তাকে এই অপরাধ করার পরে খুলনায় অবস্থান করছে, খুলনা থেকে অ্যারেস্ট করা হয়েছে, তাই খুলনায় বিচার করা যাবে। তারপরে খ এর বিচার রংপুরে করা যাবে। খ মানে যাকে প্ররোচনা দেওয়া হয়েছিল, তার মানে সে রংপুরে হত্যাকাণ্ড করেছে, তাহলে খ কে রংপুরে পাওয়া গেছে, রংপুরে বিচার করা যাবে। ক এর বিচার রংপুরে করা যাবে। এখন ক খুলনায় যদিও থাকে, যেহেতু প্ররোচনা দিয়েছে কোথায়, ঘটনাস্থল কোথায়, রংপুর, তাই রংপুরে তাকে নিয়ে যেয়ে বিচার করা যাবে যদি রংপুরে মামলা হয়, কারণ হত্যাকাণ্ড প্লেস অফ অকারেন্স, ঘটনাটা ঘটেছে রংপুরে, তাই সেই অর্থে এখানেও করা যাবে। তার মানে খ, গ, ঘ এই তিনটা অপশনের যে বিষয়গুলো সবগুলোই সঠিক, শুধুমাত্র ক সঠিক নয়, তাই কয় উত্তর, কারণ প্রশ্নে চাওয়া হয়েছে কোনটি সঠিক নয়। এরপরে 7 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড সার্ভেন্ট অফ দ্য স্টেট মানে সরকারি বা রাষ্ট্রীয় কর্মচারী, তো রাষ্ট্রীয় কর্মচারী হোক সরকারি কর্মচারী হোক, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট বা সরকারি নিয়োগ দিয়ে থাকে। তাহলে সার্ভেন্ট অফ দ্য স্টেট ডিনোট all officers or servant continued, appointed or employed in Bangladesh by or under the authority of the উত্তর হবে গভর্নমেন্ট। এখানে সরকারি কিন্তু নিয়োগ দিয়ে থাকে। স্টেট যেহেতু সার্ভেন্ট অফ দ্য স্টেট, প্রশ্নের মধ্যে স্টেট শব্দটা আছে, আপনারা কনফিউজড হয়ে স্টেট উত্তর করতে পারেন, কিন্তু এখানে স্টেট উত্তর হবে না। উপরে প্রশ্নের মধ্যে কি আছে, স্টেট আছে, তাই আপনারা অনেকে স্টেট উত্তর করে দিতে পারেন, কিন্তু এটা কি হবে, ভুল হবে। সঠিক উত্তর কি হবে, গভর্নমেন্ট, এটা সঠিক উত্তর হবে। আপনারা, এটা আসছে ধারা 14 থেকে, 14 ধারার ইংরেজি যে পার্ট, মূল বই থেকে, বিআরএক থেকে বা ওয়েবসাইট থেকে আপনারা এই লাইনটা দেখে নেবেন, দেখবেন সুন্দর করে এই শূন্য স্থানের জায়গায় গভর্নমেন্টই আছে, অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। 8, উইল মূলত একটি দানপত্র, বিনিময়পত্র, ওসিয়ত, এখানে উত্তর হবে ওসিয়ত। উইল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছাপত্র। তো এখানে ওসিয়ত বা ইচ্ছাপত্র বা উইল একই কথা। ওসিয়তের পরিবর্তে যদি ইচ্ছাপত্র থাকে তাহলে কিন্তু সেটা উত্তর হবে ইচ্ছাপত্র, উইল, WILL, উইল, WILL, এই উইল, উইল মানে কিন্তু ইচ্ছা। পেনাল কোডে আমরা কিন্তু কনসেন্ট, উইল এরকম শব্দ পাই। আবার উইল যেহেতু একটা দলিল, তো এই ক্ষেত্রে কারো ইচ্ছা যে দলিলে প্রকাশিত হয় সেটাই কিন্তু ইচ্ছাপত্র বা ওসিয়ত। ওসিয়ত শব্দটা হচ্ছে আরবি শব্দ, ইচ্ছা বাংলা শব্দ, আর উইল হচ্ছে ইংরেজি শব্দ, সবগুলোর অর্থ একই। তাহলে অপশন উইল এর অর্থ ওসিয়ত হতে পারে, ইচ্ছাপত্র হতে পারে। এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে, পেনাল কোডের কোন ধারাটি প্রয়োগের পূর্ব শর্ত হলো সকলের সক্রিয় অংশগ্রহণ, অ্যাক্টিভ পার্ট প্লে অব দ্য অ্যাকিউজড, মানে সকল অ্যাকিউজড বা আসামিদের অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে 34 ধারা যদি অ্যাপ্লিকেবল হতে হয়। এখানে 34 ধারায় বলা হচ্ছে সবার সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, পার্ট প্লে থাকতে হবে, তাহলে এটা 34 ধারা আসবে। 33, 37, 38-এর জন্য সবগুলার সকলের অ্যাক্টিভ পার্ট প্লে দরকার নাই, কিন্তু 34-এ অবশ্যই অ্যাক্টিভ পার্ট প্লে বা সকলের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই দরকার হবে। আবার 149-এ কমন অবজেক্ট আছে, সাধারণ উদ্দেশ্য আছে, সেখানেও কিন্তু সকলের সক্রিয় অংশগ্রহণ লাগে না। শুধুমাত্র যদি কেউ অবৈধ সমাবেশ এ অংশগ্রহণ করে তাহলেই, কিছু না করলেও শুধু স্থির থাকলেও সে অপরাধী হয়ে যাবে। 149 ধারায় সে কমন অবজেক্ট থাকার কারণে সে জয়েন্ট লাইবিলিটি অর্থাৎ পরার্থে দায়ী, অন্যের কাজের দ্বারা একের দোষে সকলেই সাজা ভোগ করবে। 34 ধারা এবং 149 ধারা সাজা সবারই হয়। 34 ধারায় সকলেকে কাজ করতে হবে কোনো না কোনো, কিন্তু 149 ধারায় সকলকে কাজ করা লাগে না, বেসিক পার্থক্য। পেনাল কোড কি, এটা সাবস্ট্যান্টিভ ল। নিম্নে কোন ক্ষেত্রে যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি হবে, তো জয়েন্ট লাইবিলিটি হওয়ার জন্য, যৌথ দায় হওয়ার জন্য মানে একজন কাজ করলো অন্য জনও ফেঁসে যাবে। 10 জন মিলে গিয়েছিল এক জায়গায়, একজন খুন করলো, সবাই ফেঁসে যাবে। তো
তো এখানে ক নম্বর সাধারণ অভিপ্রায় থাকলে, তার মানে 34 ধারা, এটা অবশ্যই উত্তর হবে। খ নম্বর হচ্ছে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়ে অপরাধ করলে, এটা 35 ধারায় আছে, এটা হচ্ছে ক্রিমিনাল নলেজ অ্যান্ড ইন্টেনশন, তাহলে এটা 35 ধারায়, তাহলে এটাও এখানেও জয়েন্ট লাইবিলিটি হবে। তার মানে ক খ দুইটাই সঠিক উত্তর। গ নম্বরে কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে, এটা আছে 37 ধারায়, তার মানে এটাও জয়েন্ট লাইবিলিটির বিষয়। জয়েন্ট লাইবিলিটি বলতে 34, 35, 36, 37, 38 সবগুলোই জয়েন্ট লাইবিলিটি। তারপরে আছে হচ্ছে 149 ধারায় কমন অবজেক্ট থাকলে সেখানে জয়েন্ট লাইবিলিটি হয়। তারপরে যদি ষড়যন্ত্র করে সেখানে জয়েন্ট লাইবিলিটি হয়, এই ধরনের। তারপরে 396 ধারাতে জয়েন্ট লাইবিলিটি আছে। তো এখানে উত্তর হবে সবগুলো, ক খ গ ঘ সবগুলোই যেহেতু সঠিক ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনাদের বৃত্ত পূরণ করতে হবে কোনটা, ঘ বৃত্ত পূরণ করতে হবে। ক খ গ তিনটা উত্তর, মানে ক খ গ তিনটা বৃত্ত পূরণ করার সুযোগ নেই, যে কোনো একটাই বৃত্ত পূরণ করতে হয়। ঘ উত্তর হবে, বৃত্ত পূরণ করতে হবে ঘ। অনেকেই আমার পরীক্ষা দেওয়ার সময় লক্ষ্য করি একটা বৃত্ত পূরণ করেছেন, কোনো কারণে সেটা ভুল হয়েছে, সেটা কেটে দিয়ে আরেকটা পূরণ করছেন। এটা করে কোনো লাভ নাই। আপনার প্রথমটা যদি হয়ে যেত, পরে বৃত্ত পূরণ করার কারণে দুইটা যখন বৃত্ত পূরণ করবেন, দুইটার যে কোনো একটা যদি হয়েও যায়, তাও আমি সেটা নেগেটিভ মার্কিং মানে ভুল হিসাবে কাউন্ট করব। মানে দুইটা বৃত্ত পূরণ মানেই নেগেটিভ মার্কিং। এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর থাকলেও সেটার নম্বর পাবেন না, বরং মাইনাস হবে আপনার নম্বর। এরপরে 12, সেভিংস ফর প্রেসিডেন্টস প্রিগোরেটিভ। প্রিগোরেটিভ বলতে প্রেসিডেন্টকে কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে কোনো অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য, সেটাকে প্রেসিডেন্টকে সম্মান দেওয়া হচ্ছে, তার যে ক্ষমতা সেটা সংরক্ষণ করা হচ্ছে। এটা কত ধারায় আছে বা কত ধারার শিরোনাম এটা? এটা হচ্ছে 55 ধারার শিরোনাম। 55 ধারার যদি ইংলিশ অংশটা দেখেন, সেটাতে শিরোনামের নাম সেভিং ফর প্রেসিডেন্টস প্রিগোরেটিভ। এটা 55 তে হুবহু শিরোনামে দেওয়া আছে, মানে এটাই বিষয়বস্তু এই ধারার। 13 নম্বর প্রশ্ন পড়ি। যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত হবে? মানে দেওয়া নাই অর্থদণ্ড কত হবে, লিখা থাকে এবং অর্থদণ্ড অথবা অর্থদণ্ড এইভাবে লিখা থাকে। দেখবেন পেনাল কোডের অধিকাংশ সেকশনেই অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা নাই, অল্প কিছু সেকশনে উল্লেখ করা আছে। সেক্ষেত্রে বিচারক কি করবে? ঘ নম্বরে দেখেন, বিচারকের ইচ্ছাধীন। বিচারক কি ইচ্ছা করলেই অনেক দিতে পারে? না, দিতে পারবে না। তাহলে ঘ উত্তর হবে না, উত্তর হবে ক এবং খ। ক এবং খ এ কি আছে, কোনো নির্দিষ্ট সীমা নেই, অত্যাধিক হবে না, দুইটা সঠিক উত্তরই আছে। তার মানে ফাইন করা বা অর্থদণ্ড দেওয়ার দুইটা কি আছে, মানদণ্ড আছে। কোনো নির্দিষ্ট সীমা নেই, এটা একটা মানে আনলিমিটেড, এবং এক্সেসিভ হবে না, অত্যাধিক হবে না। আপনাকে বাংলা ইংলিশ দুইটাই জেনে রাখতে হবে। এটা ইংলিশ দিয়েও হয়তো বা প্রশ্ন আমি করতে পারি। তাহলে আনলিমিটেড, অথবা এখানে থাকতে পারে মানে মানে নো লিমিট বা আনলিমিটেড, বা ক্ষয় বলতে পারে এক্সেসিভ, নট এক্সেসিভ, অত্যাধিক হবে না। তো দুইটাই যেহেতু সঠিক উত্তর, বৃত্ত পূরণ করতে হবে কোনটা, গ, ক ও খ। এটা 63 ধারার মধ্যে আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত সালে এই প্রশ্নটা আসছে, আবারও আসতে পারে, রিপিট করার মতোই প্রশ্ন। দণ্ডাদেশে দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায় করতে হয়? এটা আপনারা সবাই জানেন, 6 বছরের মধ্যে। এইটা বারবার এই প্রশ্নটা এসেছে, আবারও আসতে পারে। তারপরে সলিটারি কনফাইনমেন্ট, সলিটারি কনফাইনমেন্টের বাংলা কি কেউ বলতে পারবেন? এটার উত্তর হবে 14 দিন। সলিটারি কনফাইনমেন্ট একটানা সর্বোচ্চ কতদিন প্রদানের বিধান আছে? দুইজন হাত উত্তোলন করেছেন, দুইজনের মধ্যে কাকে সুযোগ দেওয়া যায় দেখি। একজন আবার হাত নামিয়ে নিলেন মনে হয়। আচ্ছা, রনি আপু বলেন। নির্জন কারাবাস। আচ্ছা, নির্জন কারাবাস, সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন কারাবাস। ধন্যবাদ মাহবুব ভাই, আপনি টেক্সট করে পাঠিয়েছেন।
মানে কাউকে একাকী রাখবে, অন্য কারোর সাথে রাখবে না, অর্থাৎ ওই সিঙ্গেল রুমে রাখবে। তো আমরা যখন বাসায় প্রাইভেসি খুঁজতে যাই তখন বলি আমাকে একটা পার্সোনাল রুম দিতে হবে আমার প্রাইভেসির জন্য। খুবই ভালো কথা। তো এটার জন্য আমরা কি করি? পরিবারের সাথে ফাইট করি এক কথায়, পার্সোনাল রুম নেওয়ার জন্য। যখনই আমরা বিশেষ করে প্রাইমারি থেকে হাই স্কুলে যাই তখন একটা চেষ্টা থাকে যেন পার্সোনাল রুম হয়, রুম শেয়ার করতে চায় না। তারপরে হোটেলে বা কোনো মেসে যখন যাই বা হোস্টেলে যাই তখন চেষ্টা করি একটা সিঙ্গেল রুম নেওয়ার, যেন প্রাইভেসি নষ্ট না হয়। কিন্তু এই সলিটারি কনফাইনমেন্ট, এইটা যদিও সিঙ্গেল রুম, খুব ছোট একটা রুম, এখানে কেউ ইচ্ছা করে থাকতে চায় না। কি কারণে? কারণ এখানে প্রাইভেসি আপনার আছে কিন্তু এত একাকিত্ব। ছোট্ট একটা জায়গা আছে যেখান থেকে আলো বাতাস আসবে, তাছাড়া কোনো জায়গা নেই। আপনার খাবারের যে থালা সেটাও কিন্তু নিচ দিয়ে দিয়ে দেওয়া হবে, মানে আপনি অনেকটা কবরে আছেন এরকম একটা সিচুয়েশন। কারোর সাথে দেখা করতে দিবে না। তো যার মানসিকতা খুব দৃঢ়, খুবই দুর্ধর্ষ অপরাধী, তাদেরকে রাখা হয়। এমনি সাধারণ মানুষকে যদি রাখা হয় এরকম জায়গায় তো অল্প দিনেই মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবে, মানসিক ভাবে অসুস্থ হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে, অনেক সমস্যা সৃষ্টি হবে। তো এখানে নির্জন কারাবাস সর্বোচ্চ 14 দিন। যদি নির্জন কারাবাস ইংলিশটা ব্যবহার করা হয়, সলিটারি কনফাইনমেন্ট, তাহলে আপনাকে বুঝেই উত্তরটা করে আসতে হবে। 74 ধারায় আছে, অর্থাৎ বাংলা ইংলিশ উভয় টার্ম জানতে হবে। অভ্যাসগতভাবে যে চুরি সংগঠিত করে তার সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। আমরা চুরির সংজ্ঞা পাই 378 ধারায়, চুরির সাজাগুলো পাই 379, 80, 81, 82, এই 4টা ধারায় সাজা আছে, আর 378-এর সংজ্ঞা আছে। আবার 511 ধারায় আমরা বলতে পারি চুরির প্রচেষ্টার জন্য 511 ধারায় সাজা দিতে পারি। তাহলে 378, 79, 80, 81, 82, আবার 511 আসছে। এখানে আবার দেখেন যে 75 ধারা কিন্তু এখানে চলে আসবে। 75 ধারায় কি আছে? একটা ব্যক্তি বারবার চুরি করছে এবং বারবার তার সাজা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই চোরকে আটকানোর জন্য, কারণ তার কাজই চোর্যবৃত্তি, কোনো কিছু দেখলে চুরির সুযোগ পেলে তার হাত কি করে? চুলকায় চুরি করার জন্য। কিছু মানুষের চোর্যবৃত্তি, মানে চুরি করার স্বভাব থাকে। তো তাকে আটকানোর জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে পারে, সে ছোট চোর হোক আর বড় চোর হোক। বারবার বারবার চুরি করছে, বারবার তার সাজা হচ্ছে, প্রথমে 2 বছর হলো, 3 বছর হলো, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর দিয়ে বের হয়ে এসে আবার সে চুরি করছে। তাহলে তাকে সারা জীবনের জন্য আটকে রাখতে হবে, এটা 75 ধারার বলা আছে। তার মানে যারা রিপিটেটিভ অপরাধ করে, যেটা যারা হ্যাবিচুয়ালি অফেন্ডার, হ্যাবিচুয়ালি অফেন্ডার বা হ্যাবিচুয়াল অফেন্ডার, তাদেরকে, অফেন্ডার বলতেই অপরাধী বা অ্যাকিউজড, আসামি, রং ডুয়ার, রং মানে ভুল, ডু থেকে ডুয়ার, রং ডুয়ার মানেও কিন্তু অপরাধী। রং ডুয়ার, অফেন্ডার, অ্যাকিউজড, সবগুলোই অপরাধীকে বোঝানো হচ্ছে। কত বছরের শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ হবে না? আমরা 82 ধারায় যেটা পাই, 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজ অপরাধ হবে না, যদিও আইনে সেটা করা অপরাধ। 9 বছরের কম বয়সের কোনো শিশু চুরি করে ফেলেছে, সেটা যদি 9 বছরের বেশি বয়সের শিশু করতো, 10 বা 12, 13, 14, 15 বা 20 বছরের কোনো ছেলে বা মেয়ে করতো, তাহলে সেটা ডেফিনেটলি অপরাধ হতো। কিন্তু 9 বছরের কম বয়স, মানে 9 বছরের বার্থডে তার এখনো পালন হয়নি, 9 বছরের বার্থডে পালন হয়নি, তার মানে তার বয়স কত হতে পারে? 9-এর কম। আর 9-এর কম এখানে অপশন কয়টা আছে? দুইটা, 7 বছর এবং 8 বছর, দুইটাই তো 9 বছরের কম। তাই এই দুইটাই হবে উত্তর। তাহলে এখানে বৃত্ত পূরণ করতে হবে কোনটা? গ, ক ও খ। মানে 7 বছরের শিশু অপরাধ করলে অপরাধ নাই, আবার 8 বছরের শিশু অপরাধ করলে অপরাধ নয়। তাহলে বুঝে উত্তর করতে হবে। 82 ধারার মূল বক্তব্য হচ্ছে 9 বছরের কম বয়সের শিশু। তাহলে 9 বছরের কম, এখানে অপশন দুইটা আছে, তাই উত্তর হবে গ। দুইটা অপশনে কাভার করছে গ উত্তর করলে। 18, দণ্ডবিধিতে কোন দণ্ডের বিধান নেই? ফাইন মানে অর্থদণ্ড আছে, ফরফিচার অফ প্রপার্টি মানে সম্পত্তি বাজেয়াপ্ত, এটাও আছে, ইমপ্রাইজনমেন্ট মানে কারাদণ্ড, এটাও আছে। শুধুমাত্র গ, কম্পেনসেশন,
কম্পেনসেশন এটা সিভিল কোর্টের ম্যাটার, বিশেষ করে এসআর অ্যাক্টের মধ্যে আমরা অনেক কিছু পাই কম্পেনসেশন বিষয়ে। সিভিল কোর্ট কম্পেনসেশনের বিষয়টা দিতে পারে, কিন্তু ক্রিমিনাল কোর্ট কম্পেনসেশন দেয় না। ক্রিমিনাল কোর্ট দেয় কি ফাইন, আর এখানে স্পেসিফিক্যালি দণ্ডবিধির কথাই বলা আছে বা পেনাল কোডের কথা বলা আছে। পেনাল কোডে আমরা শাস্তি পাই, আগে ছিল 6টা, বর্তমানে আছে 5টা। 5টার মধ্যে ফাইন আছে, ফরফেচার অফ প্রপার্টি মানে সম্পত্তি বাজেয়াপ্ত আছে, ইমপ্রাইজনমেন্ট আছে, কিন্তু কম্পেনসেশন নাই। আবার আরেকটা বিষয়, এখানে অ্যাটাচমেন্ট থাকতে পারে। ফরফেচার অফ প্রপার্টি মানে সম্পত্তি বাজেয়াপ্ত, আর অ্যাটাচমেন্ট মানে সম্পত্তি ক্রোক করা। দুইটার মানে প্রসিডিউর কাছাকাছি, মানে ম্যাটারটাও একই, কিন্তু নাম ভিন্ন, সামান্য সূক্ষ্ম পার্থক্য আছে। তাহলে অ্যাটাচমেন্ট, কম্পেনসেশন এগুলো হচ্ছে সিভিল কোর্টের ম্যাটার, আর ফরফেচার অফ প্রপার্টি এটা হচ্ছে ক্রিমিনাল কোর্টের ম্যাটার। যেমন কারো ব্যাংকে টাকা আছে, সে অপরাধ করেছে। যেমন এখন আমরা খুব হেডলাইন দেখছি, কিছু কিছু বড় বড় নেতারা, আবার কিছু কিছু বড় বড় কর্মকর্তারা অপরাধ করছে। তাদের ব্যাংকের যে টাকা পয়সা সেগুলো বলে না ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলে সেটাকে ফরফেচার অফ প্রপার্টির একটা প্রসেস বা প্রসিডিউর বলা হচ্ছে। ফরফেট মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া মানে এখান থেকে আর কোনো টাকা পয়সা তুলতে পারবে না, এটা আপাতত স্থির থাকবে। ভবিষ্যতে এই সরকারটা এটা ফরফেচার করতে পারে, মানে এটা আহ, বাজেয়াপ্ত করে নিতে পারে। তো ফ্রিজ করা মানে এটা ফরফেচারের প্রাথমিক একটা স্টেজ, তারপরে ফাইনালি সেটা ফরফেচার করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে। এরপরে দেখেন 19 নম্বর প্রশ্ন থেকে আপনাদের আমি প্রশ্ন করব। একটি কুঠার নিয়ে কাজ করাকালে কুঠারের বাট খুলে গিয়ে এক কর্মচারীকে নিহত করে। তাহলে কুঠার দিয়ে কাট কাটছে, কুঠারের বাট বলতে যে মেটাল পার্ট বা শার্প অংশ, ধারালো অংশ, সেটা খুলে চলে গেছে, যে একজন মানুষকে লেগে সে মারা গেছে। এখন এই যে কুঠার দিয়ে যে কাজ করছিল যে ব্যক্তি, তার কি অপরাধ হয়েছে, অপরাধ অ্যাকচুয়ালি হয়েছে কিনা, এক্ষেত্রে এর অপরাধ হবে যদি সে, মানে এটা সাধারণত অপরাধ হবে না, কিন্তু তার অপরাধ হতো যদি সে কি করত, যথাযথ সতর্কতার সাথে যদি কাজ করে। সতর্কতার সাথে কাজ করলে তো অপরাধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। হচ্ছে যথাযথ সতর্কতা ছাড়া যদি কাজ করে তাহলে অপরাধ হবে। যথাযথ পরিশ্রম ছাড়া কাজ করা এটা তো আইনের সাথে যায় না। পুরাতন কুঠার নিয়ে কাজ করা, পুরাতন কুঠার নিয়ে কাজ করলে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এটা যদিও যাচ্ছে তারপরেও আইনের সাথে যায় না। এখানে উত্তর হবে হচ্ছে যথাযথ সতর্কতা ছাড়া কাজ করা। এখন আপনাদের জন্য প্রশ্ন, খ এই অপশনটা যদি ইংলিশে থাকতো তাহলে কি ব্যবহার করা হতো? এই অপশনটা ইংলিশে করলে কি ইংলিশ অপশন ব্যবহার করা যেত, সেটা আমাকে বলেন, আপনারা কে বলবেন? প্রশ্নের অপশন যদি ইংলিশে আসতো, অপশনটা কি হতো? শিবলি ভাই। এটা হতে পারে প্রপার অ্যাটেনশন, অথবা প্রপার অ্যাটেনশন, প্রিকশন, সতর্কতা। হ্যাঁ হ্যাঁ, এখানে সতর্কতার ইংলিশ প্রিকশন, কিন্তু এখানে আমরা একটা শব্দ জানি গুড ফেথ। কি জানি? গুড ফেথ। এই সরল এই বিশ্বাস। যে এই যে সেকশন 80 সেকশনের মধ্যে কিন্তু ইংলিশ পার্টটা দেখলে আপনারা গুড ফেথ পাবেন। তো গুড ফেথ নিয়ে সরল বিশ্বাসে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ হবে না। এটা 80 ধারা মানে জেনারেল এক্সেপশনের অংশ। জেনারেল এক্সেপশন হতে হলে অবশ্যই গুড ফেথ থাকতে হবে। যদি গুড ফেথ না থাকে, গুড ফেথের বিপরীত শব্দ কি কেউ বলতে পারবেন? গুড ফেথের বিপরীত শব্দ কি? গিলটি মাইন্ড হতে পারে। হ্যাঁ, গুড ফেথের বিপরীত হচ্ছে গিলটি মাইন্ড বা রিয়া রিয়া বা গিলটি মাইন্ড। তো এখানে যথাযথ সতর্কতা ছাড়া কাজ করা মানে গিলটি মাইন্ড তার মধ্যে আসতে পারে, যেহেতু গুড ফেথ নাই। আবার গুড ফেথ এটাকে যদি ব্যাখ্যা করি তাহলে উইথ ডিউ কেয়ার এই শব্দটা আসতে পারে, অ্যান্ড অ্যাটেনশন। উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন এটা কিন্তু গুড ফেথের একটা অর্থ। উইথ মানে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন এভাবে থাকতে পারে, বা এখানে থাকতে পারে গুড ফেথ, এভাবে থাকতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ শিবলি ভাই। সশ্রম কারাদণ্ড বলতে বোঝায়, সশ্রম কারাদণ্ড বলতে কি বোঝায়? কঠোর শ্রম সহকারে, শ্রমটা হবে কঠোর। ঘ নম্বরে কি আছে? কঠোর শ্রম সহকারে, যেখানে বিশ্রামের কোনো সুযোগ নেই। তাহলে কঠোর শ্রম করলে কি তাকে 24 ঘন্টায় কাজ করাবে? তাহলে মানুষ বাঁচে? তাহলে এখানেও কঠোর শ্রম সহকারে ছিল, কিন্তু একটু এক্সটেনশন করেছি সেন্টেন্সটাকে, যেখানে বিশ্রামের কোনো সুযোগ নেই। তাহলে বিশ্রামের সুযোগ না দিলে তো সে তো মারাই যাবে। তার মানে ঘ অপশন হবে না, অপশন হবে গ, কঠোর সশ্রম কারাদণ্ড। কেউ যদি খুন করে বা রেপ করেও যাবজ্জীবন কারাদণ্ড পায়, তাকেও কঠোর পরিশ্রম করবে, ঠিক আছে, কিন্তু তাকে বিশ্রামের সুযোগ দিতে হবে, নাহলে তো মারাই যাবে। 21, নিম্নের কোন ক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হয়নি? এখানেও দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমার বানানো একটি প্রশ্ন। তো অপরাধ সংঘটিত হয়নি, হয়নি শব্দটা আছে, তার মানে যেটা অপরাধ হয়েছে সেটা উত্তর হবে না, যেটা অপরাধ হয়নি সেটাই উত্তর হবে। বাসের মধ্যে খকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে আঘাত করলে, ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে আঘাত করলে অবশ্যই 323 হতে পারে, তার মানে এটা উত্তর নয়। তারপরে অবরোধ ও তাৎক্ষণিক মৃত্যুর ভয়ে বাধ্য হয়ে ডাকাত দলে যোগদান। একজন ডাকাত দল আসছে, 5-7 জন মিলে এসে একজনকে বলছে যে তুমি যদি আমাদের সাথে যোগদান না করো, মনে করে একটা অফিসে প্রবেশ করবে, এখন অফিসের সামনে কে আছে? একটা গার্ড বসে আছে, সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডকে বলছে এখন এই অফিসে প্রবেশ করব, তুমি চুপচাপ আমাদের সাথে যোগ দিবে, যদি যোগ না দাও তাহলে কিন্তু আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে কিন্তু মেরে ফেলবো, অথবা আটকে রাখবো, নিয়ে চলে যাব। এরকম যদি ভয় দেখায়, তাহলে গার্ড তো বাধ্য হয়ে, ডাকাত দলে যেহেতু পাশের বেশি লোকজন থাকে, অস্ত্র থাকে, বাধ্য হয়ে জীবন বাঁচাতে মৃত্যুর ভয়ে ডাকাত দলে যোগ দিয়ে দিবে। তো যদি এটা করে করে কোনো অপরাধের মধ্যেও ঢুকে যায়, তাহলে কিন্তু তার অপরাধ হবে না। তাহলে এটাই হবে উত্তর খ। বাকি অপশনগুলো পড়ি। হুমকির ফলে বাধ্য হয়ে খকে খুন করেছে। তাহলে একজন হুমকি দিল যে এই খকে মেরে ফেলো, ক যে মেরে ফেললো। হুমকি দিলে একটা মানুষকে মেরে ফেলতে হবে? মেরে ফেলা যাবে না, তাহলে এটাও অপরাধ হবে। সরকারি কর্মকর্তার কর্তব্যের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তাকে আহত করণ। একজন পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে আসছে, আপনি একটা অপরাধ করেছেন। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা নাই, আমি বুঝতে পারছি। রনি আপু, আপনারই ওখানে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ভিডিও স্মুথ যাচ্ছে, অডিও স্মুথ যাচ্ছে আমার, আমি বুঝতে পারছি। তো এখানে একজন পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসছে, আপনি কি করলেন? পুলিশকে আঘাত করে আহত করে দিলেন। আপনি অপরাধী, আপনি কোনো অপরাধ করেছেন, পুলিশ অ্যারেস্ট করতে আসছে, তো এটা করা যাবে না, তাহলে অপরাধ হবে। তাহলে উত্তর এখানে 94 ধারা যদি পড়েন, 94 ধারার মধ্যে খ যে উত্তর হবে সেটা ব্যাখ্যা আছে। কোনো কার্য বা কার্যবিরতি অপরাধ হবে যদি তা যে কোনো বলবৎ আইন দ্বারা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য হয়। তো এখানে যে কোনো বলবৎ আইন, তো যে কোনো বলবৎ আইন বলতে যে আইনটা চালু আছে। এখন খ অপশনে কি আছে? আইন দ্বারা শাস্তিযোগ্য অপরাধ, হ্যাঁ আইন দ্বারা শাস্তিযোগ্য অপরাধ, সেটাও ঠিক আছে, এটা উত্তর হবে। কিন্তু সেই আইনটা যদি বাতিল আইন হয় তাহলে কি হবে? হবে না। তাহলে যে কোনো বলবৎ আইন, মানে এই মুহূর্তে টাইম বিং যেটা বর্তমানে চালু আছে, এই আইন দ্বারা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য যদি অপরাধ হয় তাহলেই সেটি। তাহলে উত্তর ঘ 40-এ এটা আছে, দেখবেন। কয়টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকার মৃত্যু ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য? এটা 103-এ আছে 4টি ক্ষেত্রে। 103 ধারা 4টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য অন্যকে মেরে ফেলাও যাবে, আর দেহ রক্ষার ক্ষেত্রে 6টি ক্ষেত্রে, মোট 10টি ক্ষেত্রে। তারপরে 24-এ বলা হচ্ছে 89 ধারায় বর্ণিত সাধারণ ব্যতিক্রমের সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি কয়টি ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে? 4টি ক্ষেত্রে। 89 ধারায় দেখবেন 4টি পয়েন্ট দেওয়া আছে। সেক্ষেত্রে এই 4টি পয়েন্ট, যেমন কোনো ডাক্তার যদি ইচ্ছাকৃতভাবে কাউকে চিকিৎসা করতে যে মেরে ফেলে, সেটা অপরাধ হবে। এই ধরনের। আচ্ছা, পড়ছিলাম 89 ধারা। 89 ধারায় বর্ণিত সাধারণ ব্যতিক্রমের সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি কয়টি ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, অর্থাৎ জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে না।
89 ধারায় জেনারেল এক্সেপশনস এর ব্যতিক্রম বা 4টি শর্ত আছে, যে এই কাজগুলো করলে জেনারেল এক্সেপশনস এর যে সুবিধা সেটা পাবেন, অর্থাৎ অপরাধ হবে। এই ধারায় দেখবেন 4টি পয়েন্ট আছে। একটু পরে আমি সেই সেকশন বের করব নোটে। 25 নম্বর যে প্রশ্ন সেটা পড়ে নিই। পেনাল কোডের সাধারণ ব্যতিক্রম সমূহে অপরাধের কোন উপাদানটি অনুপস্থিত থাকে? তো সাধারণ ব্যতিক্রম এটা আছে 76 থেকে 106 ধারার মধ্যে। উত্তর হবে ক, মেন্স রিয়া অর্থাৎ গিলটি মাইন্ড। খ, একটা শ্রিয়া মানে কাজ থাকতেই পারে, কাজ থাকছে বলেই তো সেটা অপরাধের মতো মনে হচ্ছে। ইনজুরি মানে একজনের না একজনের ক্ষতি হচ্ছে। কিন্তু মেন্স রিয়া যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ গিলটি মাইন্ড যদি অনুপস্থিত থাকে, তাহলে সে সাধারণ ব্যতিক্রমের মধ্যে চলে আসে। তাই মিন্স রিয়া থাকে না। কোনো অপরাধ ইচ্ছাকৃতভাবে হয় না, অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, বা নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার স্বার্থে অপরাধটা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রমের মধ্যে সেটা আসবে, প্রাইভেট ডিফেন্স হিসাবে সেটা আসতে পারে, অথবা জেনারেল এক্সেপশন হিসাবেই সেটা আসতে পারে। অর্থাৎ সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস বা প্রাইভেট ডিফেন্সের যে বিষয়টি, এর মধ্যে মিন্স রিয়া অর্থাৎ মনের মধ্যে কোনো কি থাকে না, দুর্বলতা থাকে না, বা কোনো খারাপ কিছু থাকে না, অপরাধটা ঘটানোর ইন্টেনশন থাকে না। এরপর আমি চলে যাব 89 ধারা আমার নোটের। 89 ধারায় যে আমরা দেখব যে মিন প্রফিট, সরি, 89 ধারা চলে আসছে। ধারা 89 আমার নোটের 61 পাতায় আছে। এটা এমসিকিউ নোটের পাতা 61, পেজ 61-তে আছে 89। ধারা 89-এ দেখেন, এখানে অভিভাবকের সম্মতিক্রমে 12 বছরের কম বয়স্ক শিশু বা উন্মাদের মঙ্গলার্থে মানে মঙ্গল করার জন্য, ভালো করার জন্য সৎবিশ্বাসে কৃতকার্য অপরাধ নয়, এটাই সাধারণ নিয়ম। একজন ডাক্তার দেখলো যে একটা রোগী আসছে, রোগীর অভিভাবক নাই, বয়স 12 বছরের কম, একটা শিশু, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অভিভাবক আসার অপেক্ষা করতে করতে শিশুটা মারা যেতে পারে। ইনস্ট্যান্ট কি করতে হবে, তাকে অপারেশন করতে হবে। তো ইনস্ট্যান্ট অপারেশন করতে গিয়ে যদি শিশুটা মারা যায়, তাহলে শিশুর অভিভাবক এসে এটা ক্লেম করতে পারবে না যে আমি তো পারমিশন দিইনি, আমি তো বন্ড সই করিনি, আপনি কেন আমার শিশুর অপারেশন করলেন। তো এরকম ক্ষেত্রে জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে। কিন্তু তবে শর্ত হলো নিম্নলিখিত ক্ষেত্রে অত্র ধারার ব্যতিক্রম প্রযোজ্য হবে না, অর্থাৎ জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে না এটা, অর্থাৎ তা অপরাধ হবে 4টি ক্ষেত্রে। এই যে 4টি ক্ষেত্র, এটাই প্রশ্ন করা হয়েছিল যে কয়টি ক্ষেত্রে। এই 4টি ক্ষেত্রের মধ্যে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর প্রচেষ্টা, মানে ডাক্তারের ইন্টেনশনই আছে যে এটাকে মেরে ফেলতে হবে, হয়তোবা এই বাচ্চার পরিবারের সাথে কোনো শত্রুতা আছে, অথবা যার শত্রুতা আছে তার থেকে টাকা নিয়ে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে সে যদি ডাক্তার এই কাজটা করে। মৃত্যু বা গুরুতর আঘাত এড়ানো কিংবা মারাত্মক রোগ নিরাময় ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে মৃত্যু ঘটতে পারে জেনেও যদি কোনো কাজ করে, তাহলে গুরুতর আঘাতের এখানে বিষয় না, মৃত্যু কোনো বিষয় নেই। অর্থাৎ এখানে সেলফ ডিফেন্সে খুব বড় ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল না। আবার ডাক্তার এই অপারেশনটা করার দরকার ছিল না, যেটা অপ্রয়োজনীয় ছিল। এটা করতে গিয়ে যদি রোগীকে মেরে ফেলে, বা প্রাইভেট ডিফেন্স এর উদ্দেশ্য নিয়ে যদি কেউ কাউকে মেরে ফেলে, যেখানে প্রাইভেট ডিফেন্সের কোনো স্কোপ ছিল না, মানে 100 ধারা এবং 103 ধারায় যে 6টি এবং 4টি, টোটাল 10টি ক্ষেত্রে যে সুযোগ দেওয়া হয়েছে, এর বাইরে যদি কাউকে মেরে মেরে ফেলে, সেক্ষেত্রে কিন্তু জেনারেল এক্সেপশনস এর সুবিধা পাওয়া যাবে না, প্রাইভেট ডিফেন্সের সুবিধা নেওয়া যাবে না। আবার মৃত্যু বা গুরুতর আঘাত এড়ানো কিংবা মারাত্মক রোগ নিরাময় ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে গুরুতর আঘাত প্রদান বা প্রদানের চেষ্টা করা যদি এই, তাহলে 2 নম্বর পয়েন্টে মেরেই ফেলবে বা মৃত্যু ঘটতে পারে এরকম কোনো কাজ করে ফেলবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওই একই উদ্দেশ্যে গুরুতর আঘাত করবে বা আঘাতের চেষ্টা করবে, যদিও আঘাতটা ব্যর্থ হয় তবুও অপরাধী হবে। বা এমন কোন অপরাধ সংগঠনের সহায়তা মানে অ্যাবেটমেন্ট এখানে আছে, যা অত্র অধ্যায়ের ব্যতিক্রমের আওতায় পড়ে না। তো এখানে এই 4টা পয়েন্ট কিন্তু
জেনারেল এক্সেপশনস এর আবার এক্সেপশনস, অর্থাৎ শর্তের মধ্যে পড়ছে। এই সেকশন মনে রাখবেন, 4টি ক্ষেত্রে এই সেকশনটার ব্যতিক্রম আছে, অর্থাৎ শর্ত আছে। এই শর্ত পালন হলেই সেটা অপরাধ হয়ে যাবে, আর শর্তের বাইরে গেলে সেটা অপরাধ হবে না, অর্থাৎ জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাই ক্লাস টেস্ট 2। আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে ক্লাস টেস্ট 2, অ্যান্সার টু ক্লাস টেস্ট 2। এবার আমরা ক্লাস টেস্ট 2টা দেখব। 25টা প্রশ্ন আছে। এটা 107 থেকে 318 এই সেকশনের আলোকে করা হয়েছে। আর এর আগে ছিল প্রথম থেকে 106 পর্যন্ত, আর এখানে আছে 107 থেকে 118 পর্যন্ত। এই কয়েকটি সেকশন নিয়ে এই 25টা প্রশ্ন করা হয়েছে। আপনারা নম্বর কে কেমন পেয়েছেন আপনারা রেজাল্ট শিটটা দেখলে বুঝতে পারবেন। তো পড়ি, এখানে কোন কোন প্রশ্ন পড়বো একটা লিস্ট করেছি, সেই লিস্ট অনুসারে পড়ি। 1 নম্বরে আছে পেনাল কোডের কোন ধারায় অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে। অ্যাবেটমেন্ট 107-এ আছে, আর অ্যাবেটরও আছে 108-এ। অ্যাবেটমেন্ট সংগঠনের উপাদান কয়টি? অ্যাবেটমেন্টের উপাদান 3টি, 107 ধারা দেখলেই বুঝতে পারবেন। ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, জাস্ট স্মরণ করে দিলাম। এটা একটু ব্যাখ্যা করার দরকার আছে। এ বি কে সি এর ঘর পোড়ানোর জন্য পরিচিত করে, তাহলে সি এর একটা ঘর আছে। এ বলছে বি কে, আবুল বলছে বাবুলকে যে এই সি নামে যে ব্যক্তি আছে কল্লোল, আবুল বাবুলকে বলল কল্লোলের ঘর পুড়িয়ে দিতে। এবার বাবুল কল্লোলের ঘরে আগুন দিল এবং সেই সাথে কল্লোলের ঘরে চুরিও করলো। এই ক্ষেত্রে এর কি অপরাধ, বি এর কি অপরাধ সেটা কিন্তু প্রশ্ন করা হয়নি। বি এর অপরাধ দুইটা। বি কি করেছে, এর কথা মতো সি এর ঘরে আগুনও দিয়েছে, আবার চুরিও করেছে। তাহলে চুরি করার কথা কিন্তু এ বলেনি। তাহলে এ কি করতে বলেছিল? এ করতে বলেছিল যে ঘর পোড়ানো, অর্থাৎ সি এর ঘরে আগুন দিতে বলেছিল। তাহলে এতে কি আছে, ক অপশনে কি আছে, ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে। তাহলে পরিচিত করেছিল ঘর পোড়াতে, জাস্ট এই ক অপশনে উত্তর হবে। খ অপশনে কি আছে, চুরি এবং ঘর পোড়াতে প্ররোচনা। তাহলে চুরির জন্য তো বলেনি এ, তাহলে এ কে চুরির জন্য দায়ী করা যায় না। বি কে চুরি এবং ঘর পোড়ানো উভয়ের জন্য দায়ী করা যাবে। 111 ধারা যদি পড়েন অ্যাবেটমেন্টের একটা অংশ। অ্যাবেটমেন্ট কিন্তু 109 থেকে 107 থেকে শুরু করে বেশ কয়েকটা সেকশন আছে, আপনারা 119 পর্যন্ত যাবে সেকশন গুলো। তারপর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে প্রযোজনা শাস্তি কি হবে যদি অপরাধটি সংঘটিত হয় বা ভিন্ন অপরাধ হয়, অর্থাৎ ওই অপরাধটি হলো অথবা ভিন্ন কিছু হলো। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, কাউকে খুন করতে গেছে বা রেপ করতে গেছে এরকম অপরাধ, সেটার শাস্তি কি হবে যদি খুন করতে যে খুন হয়ে গেছে অথবা গুরুতর আঘাত হয়েছে অথবা সাধারণ আঘাত হয়েছে। খুনটা আলটিমেটলি নাও হলে কিছু না কিছু যদি ঘটে, অর্থাৎ অপরাধ হালকা বা লঘু বা গুরুতর কিছু একটা যদি হয়, হালকা পাতলা অপরাধ হলেও সেটা অপরাধ হবে। সেক্ষেত্রে সাজা কত সেকশনে আছে? 115। এটাও অ্যাবেটমেন্টেরই একটা অংশ। এটা হবে ঘ অনূর্ধ্ব 14 বছর যে কোনো বর্ণনার কারাদণ্ড। যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে কি বোঝায় কেউ বলতে পারবেন? দুইজন হাত উত্তোলন করেছেন, এই শিবলি ভাই আর রনি ভাই শুধু হাত উত্তোলন করছে। বাকিরা কি ক্লাস বুঝতে পারছেন না, না হাত উত্তোলন করে আপনারা জানেন না? কেউ যদি হাত উত্তোলন করা জানেন না, সেক্ষেত্রে আপনারা দেখবেন মোবাইল ফোনে রেজ হ্যান্ডের অপশন গুলা রিয়াকশন বলে একটা বাটন আছে, দেখেন মোবাইল ফোনে রিয়াকশন বাটন আছে। আপনাদের জুমের নিচে রিয়াকশন যেখানে আছে, রিয়াকশনে প্রবেশ করলে রেজ হ্যান্ড শব্দটা আসবে, সেখানে টাচ করলে হাত উত্তোলন হবে। তারপরেও যদি বুঝতে না পারেন, ক্লাস শেষে মেসেজ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে যে স্যার আমি রেজ হ্যান্ড করতে পারি না, আমাকে শিখাই দেন। প্রয়োজনে আপনার সাথে একাকি 5 মিনিটের একটা ট্রায়াল ক্লাস নিব জুম অপশন ব্যবহার করার জন্য। খুব বেশি তো আপনাদেরকে আমি অনুরোধ করি না। ক্লাসে প্রবেশ করার জন্য আপনারা কি করবেন, নিজ নিজ নাম ব্যবহার করবেন। অনেকে এখনো নিজ নাম ব্যবহার করেন না। আইফোন
তারপরে অন্য নাম দেন, ছেলে মেয়ের নাম দেন, এরকম করেন। তো নিজ নাম কিভাবে সেট করতে হয়? জুমে প্রবেশ করার সময় নাম চাইবে, তখন নিজের নাম দিয়ে দিবেন। আমার যে নামে আপনাকে আমি চিনি, যে নামে ভর্তি হয়েছেন, এই ভিন্ন নাম দিলে আমি বুঝবো কি করে কোন মানুষটা ক্লাস করছে, কোন মানুষটা করছে না? তো দয়া করে, এখানে আবার একজন দিয়েছেন জুম ইউজার। জুম ইউজার কি, আমি কি করে বুঝবো? তো নাম সেট করতে যদি না পারেন, রেজ হ্যান্ড করতে যদি না পারেন, বা কিভাবে কথা বলতে হবে, মিউট আনমিউট করা যদি না জানেন, আমাকে মেসেজ করবেন, আমি শিখিয়ে দেবো। প্রয়োজনে জুমের উপরে আলাদা 5 মিনিটের বা 10 মিনিটের একটা ভিডিও তৈরি করে টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব। তারপরও আপনারা অবশ্যই আমাকে ফিডব্যাক দেন প্লিজ। আচ্ছা, শিবলি ভাই বলেন, যে যে কোনো বর্ণনার কারদণ্ড বলতে কি বোঝায়? এটা হচ্ছে সশ্রম কিনা বিনাশ্রম সেটা বলা হচ্ছে। আবার যদি সশ্রম না কাদা বিনাশ্রম হয়, কোনটা হবে? যে কোনো বর্ণনা বলতে সশ্রম না বিনাশ্রম কোনটিকে বোঝায়? এটা হচ্ছে সশ্রম, সশ্রম হবে সশ্রম, এবং সময় কত সময়ের মধ্যে, এটা কত সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হচ্ছে সেটা বর্ণনা থাকে আর কি। তাহলে যে কোনো বর্ণনার কারদণ্ড বলতে কারদণ্ডের মেয়াদকে বোঝাচ্ছে, আপনি সেটা বোঝাচ্ছেন? কারণের মেয়াদ। না না, এটা সশ্রম বিনাশ্রম কিনা এটা বোঝানো হচ্ছে আর কি। এখানে আচ্ছা, রনি আপুকে লাইনে আসার সুযোগ দিই। উনি টেক্সটে কি যেন আবার লিখছেন। রনি আপু বলেন, যে কোনো বর্ণনার কারদণ্ড এর অর্থ কি অ্যাকচুয়ালি? সশ্রম অথবা বিনাশ্রম, সাথে আচ্ছা, অর্থদণ্ড। না, সাথে অর্থদণ্ড বলা যাবে না। আমার শুধু প্রশ্ন হচ্ছে সশ্রম। যে, হ্যাঁ, যে কোনো বর্ণনার কারদণ্ড শব্দের অর্থ কি? তো যে কোনো বর্ণনার কারদণ্ড বলতে, বর্ণনা বলতে কি বোঝায়? সশ্রম বা হয় সশ্রম সশ্রম অথবা বা বিনাশ্রম। বিনাশ্রম, অর্থাৎ অথবা বিনাশ্রম। হ্যাঁ, কারাদণ্ডের কেমন কারাদণ্ড হবে, সেটা সশ্রম হবে না বিনাশ্রম হবে, সেটাকেই বলে যে কোনো বর্ণনার কারাদণ্ড। যে তাহলে যে কোনো কোনো বর্ণনা। বর্ণনার কারাদণ্ডের অর্থ হচ্ছে হয় সশ্রম না হয় বিনাশ্রম, সশ্রম অথবা বিনাশ্রম, অর্থাৎ সিম্পল অর রিগোরাস। এটাকে বলে যে কোনো বর্ণনার কারাদণ্ড। যে কোনো বর্ণনার কারাদণ্ড এর ইংরেজি কি কে বলতে পারবেন? যে কোনো বর্ণনার এটার ইংরেজি কি? এটা এটা উম, ঈদের যে কোনো বর্ণনার এটার ইংরেজি হচ্ছে আইদার ডেসক্রিপশন। আইদারকে অনেকে উচ্চারণ করতে পারে ইদার। ইদার ডেসক্রিপশন অথবা আইদার ডেসক্রিপশন, যেটাই বলেন। বর্ণনার ইংরেজি ডেসক্রিপশন, যে কোনো ইংরেজি, এখানে অ্যানি হবে না, ইদার অথবা আইদার। উচ্চারণ দুই রকম, বানানে কি EITHER। এটা ব্যারেক যখন আপনারা দেখবেন কোথাও সশ্রম বা বিনাশ্রম কথাটা লেখা নাই। হ্যাঁ, যদি মানে কোথাও যদি সশ্রম হয় তাহলে সশ্রম, বা কোথাও বিনাশ্রম থাকলে বিনাশ্রম, ইংলিশে সিম্পল রিগোরাস উল্লেখ আছে। কিন্তু মানে সশ্রম অথবা বিনাশ্রম যেখানে আছে সেখানে আইদার ডিসক্রিপশন বা ইদার ডিসক্রিপশন কথাটা আছে। ইদার ডিসক্রিপশন মানে সশ্রম অথবা বিনাশ্রম, অর্থাৎ সিম্পল আর রিগোরাস, বাংলায় যে কোনো বর্ণনার। যখন আপনারা রিটেনের পরীক্ষা দিবেন তখন এই ভাষাগুলো কাজে লাগবে। অর্থাৎ বুঝে উত্তর লিখবেন, না বুঝে উত্তর লিখবেন না। এর 4-এর পরে সরাসরি চলে যাব 8 নম্বর। মাঝখানের গুলো আপনারা জানেন, বোঝানোর কিছু নাই। কয়টি ক্ষেত্রে একটি সমাবেশ বেআইনি হয়ে উঠতে পারে? 5টি ক্ষেত্রে। 5 বা তার অধিক ব্যক্তি কর্তৃক যদি কোনো সমাবেশ হয় তাহলে সেটা বেআইনি হয়ে উঠতে পারে। 4 জন মিলে বেআইনি সমাবেশ করলেও সেটা বেআইনি সমাবেশ হবে না। মিনিমাম 5 জন সদস্য হতে হবে। তাহলে এখানে সদস্য সংখ্যাও 5, আবার এখানে কয়টি ক্ষেত্রে, অর্থাৎ ক্ষেত্রও 5টি, সিচুয়েশনও 5। তাহলে 5-এ 5 মনে রাখবেন, 141 ধারা। 9 নম্বর, দাঙ্গা বা রায়োটিং ও বেআইনি সমাবেশ অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি এর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে এলিমেন্ট বা উপাদান কোনটি? এই দুইটার মধ্যে এলিমেন্ট হচ্ছে ফোর্স অর ভায়োলেন্স। ইংলিশ পার্টটা যদি দেখেন, ফোর্স অ্যান্ড ভায়োলেন্স না, হয় ফোর্স অথবা ভায়োলেন্স, যে কোনো একটি, উভয়টি না। উভয়টি হলে গ উত্তর হতো ফোর্স অ্যান্ড ভায়োলেন্স। একটা ফোর্স অর ভায়োলেন্স আছে, অর্থাৎ এখানে বল প্রয়োগের বিষয় আছে অথবা ভায়োলেন্স বা সহিংসতা। হয় বল প্রয়োগের বিষয় থাকবে অথবা সহিংসতার বিষয় থাকবে, তাহলেই সেই সমাবেশটি আর বেআইনি সমাবেশ থাকবে না, সেটা দাঙ্গা বা রায়োটিং এ পরিণত হবে। 146-এ আছে।
146-এর বিআর অ্যাক্টের ইংলিশ পার্টটা দেখে নেবেন, তাহলে এটা আরো ভালো বুঝতে পারবেন যে এটা কোথা থেকে আমি তুলে এনেছি। আমি তথ্যসূত্র দিয়ে দিয়েছি উত্তরের সাথে, অতএব বুঝতে আপনার অসুবিধা হবে না। সেই অনুসারে আপনি এই সেকশনটা একটু চেক করলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা কোথায় থেকে আমি প্রশ্নটাকে তুলে এনেছি। তারপরে প্রথমে শূন্যস্থান, তারপরে অফ আনলফুল অ্যাসেম্বলি, গিলটি অফ অফেন্স কমিটেড ইন প্রসিকিউশন অফ কমন অবজেক্ট, অর্থাৎ এখানে কি হবে। এখানে আছে ইস মেম্বার, এভরি মেম্বার, অ্যানি মেম্বার, অল মেম্বার, সবগুলো ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ, ইংরেজি গ্রামার অনুসারে ইস, এভরি, অ্যানি, অল কাছাকাছি আনসার, তাই আপনার অপশনগুলো কিন্তু বেশ কনফিউশন তৈরি করবে যদি না আপনার 149 ধারার যে ইংলিশ পার্ট সেটা আপনার জানা থাকে। তো এখানে এভরি মেম্বার কথাটা লেখা আছে, এভরি মেম্বার, অর্থাৎ এভরি যুক্ত যে সেন্টেন্স সেটাই হবে উত্তর। এভরি যুক্ত অপশনটাই উত্তর হবে, উত্তর হবে খ এভরি। ইজ দিলে হবে না, অ্যানি দিলে হবে না, অল দিলেও হবে না, যদিও এভরি এবং অল দুইটা সিনোনিমাস, দুইটার অর্থ একই। তাহলে কেউ যদি আনলফুল অ্যাসেম্বলির সদস্য হয় সবাই একইভাবে অভিযুক্ত হবে, এটা এখানে বলা হয়েছে। 11, মারামারি বা অ্যাফ্রে সংগঠনের শাস্তি কোনটি? মারামারি বা অ্যাফ্রে সংগঠনের শাস্তি দেওয়া আছে 160 ধারায়। অনূর্ধ্ব 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এখানে সশ্রম বা বিনাশ্রম দিয়েছি, এখানে সশ্রম বা বিনাশ্রমের পরিবর্তে যে কোনো বর্ণনার কারাদণ্ড কথাটা লেখা যেত, বা 100 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তার মানে এখানে শুধুমাত্র 100 টাকা ফাইন করতে পারে, অথবা 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে, অথবা 1 মাসের সশ্রম কারাদণ্ড দিতে পারে। এখন এখানে সশ্রম না বিনাশ্রম দিবে, মামলার পরিস্থিতি কেমন, অপরাধ করেছে, অ্যাফ্রেটার পরিস্থিতি কেমন ছিল, কোন পরিস্থিতিতে করেছে সেটা দেখবে, এবং আসামির বয়স কেমন, আসামি ইয়ং, সামর্থ্য না খুব বেশি বয়স সেটা দেখবে। যদি খুব বেশি বয়স হয় নিশ্চয়ই বিনাশ্রম দিবে, সশ্রম দিবে না, অথবা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দিবে। তাহলে এখানে গতে আছে হুবহু বেয়ার একটা দেখলে পাবেন, এটা আপনাকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। সাজা কত ধারায় কি আছে এটা মুখস্থ করা ছাড়া উপায় নেই, বারবার পড়লে আপনার মনে থাকবে। তবে একটা সেন্স তৈরি হবে যে কোন অপরাধের জন্য কেমন সাজা হবে। বড় অপরাধ বেশি সাজা, কম অপরাধ কম সাজা। অর্থ রিলেটেড বিষয়, তাহলে আপনাকে অর্থদণ্ড মাস্ট করে দিবে, বিশেষ করে 7 বছরের পরে অর্থদণ্ড মাস্ট হয়ে যায়, মানে অবশ্যই অর্থদণ্ড দিবে। আর ছোট ছোট অপরাধ এখানে অর্থদণ্ডের পরিমাণটা কম বেশি দেওয়া আছে, 100, 500, 1000 এরকম। 12, কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে, মনে করেন একটা সাধারণ ব্যক্তি, আমরা যেটাকে বলি টাউট, দালাল বা ব্রোকার, সে বলছে যে অমুক সরকারি কর্মকর্তা কি হয়, আমার দুলাভাই হয়, তো তুমি যদি আমাকে 10 লক্ষ টাকা দাও, আমার দুলাভাইকে বলে কাজটা খুব সহজে আমি করে দিতে পারবো, তাহলে এটা দালালি করা হচ্ছে। তাহলে ওই কর্মকর্তার শালার হাতে টাকা দিল, শালা দুলাভাইকে টাকার একটা অংশ দিবে আর নিজে কিছুটা খাবে, খেয়ে কাজটা করিয়ে দিবে। তো এই যে সরকারি কর্মকর্তার নাম ভাঙিয়ে যে টাকাটা নিল, এটা কি অপরাধ হবে? হ্যাঁ অপরাধ হবে। কত ধারায় হবে? 162 ধারায়। উত্তর হবে গ। এটা জুডিশিয়ারি 2018 সালের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা রিপিট হতে পারে। নিম্নের কোন অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড? 2022 সালের প্রশ্ন। এখানে 171 তে আছে আপ্যায়নের মাধ্যমে ঘুষ প্রদান। আপ্যায়নের ইংরেজি কে বলতে পারবেন? আপ্যায়নের ইংরেজি কি? আমরা এটা কিন্তু খুব ব্যবহার করি, বাংলার থেকে ইংরেজি বেশি ব্যবহার করি বাস্তবে, বন্ধুদের মধ্যে এই শব্দটা বেশি প্রচলিত আছে। আপ্যায়নের মাধ্যমে ঘুষ প্রদানে আপ্যায়নের ইংরেজি কি, আমার প্রশ্ন। হ্যাঁ শিবলি ভাই বলেন। এন্টারটেইনমেন্ট আপ্যায়ন করা। তো এখানে এন্টারটেইনিং হতে পারে, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ট্রিট দেওয়া। আমরা বলি না, ভালো রেজাল্ট করলে দোস্ত ট্রিট দিলা না, তারপরে আপনি অ্যাডভোকেট হবেন, দোয়া করি এবার হয়ে যান। আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, পরিবার বলবে ট্রিট দাও, খাওয়া দাওয়া করাও, আপ্যায়ন করাও, মিষ্টি অন্তত খাওয়াতে হবে, সিনিয়রকে খাওয়াতে হবে, এটাকে বলে ট্রিট দেওয়া বা আপ্যায়ন করা। তো
তো ট্রিট বা এন্টারটেইনিং এরকম শব্দ ইউজ আসতে পারে বাংলার পরিবর্তে, সেটাও আপনাকে সতর্ক হয়ে উত্তর করতে হবে। ইংলিশ অপশন ব্যবহার করলেও যেন পারেন। তারপরে 14 নম্বর, জুডিশিয়ারি 23 সালের প্রশ্ন। কোনো ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেপ্তার কাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি এর কোন পেনাল কোড এর, এখানে পেনাল কোড শব্দটা ছুটে গেছে, পেনাল কোড এর কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবেন? জুডিশিয়ারি 23-এর প্রশ্ন, একেবারে রিসেন্ট প্রশ্ন। এখানে 186, মানে পুলিশ একজনকে অ্যারেস্ট করতে আসছে, আপনার সামনে দিয়ে সেই অপরাধী পালিয়ে যাচ্ছে, পুলিশ বললো ভাই ওকে ধরেন, সে অপরাধী। বলছে ভাই ধরেন, সে অপরাধী, আপনি ধরলেনও না, পুলিশকে সহযোগিতা করলেন না, তাহলে 196 ধারায় 86 ধারাতে আপনি অপরাধ করলেন, কারণ পুলিশকে আপনি সহযোগিতা করলেন না বা আপনি অস্বীকার করলেন না আমি পারবো না, ধরবো না, যেখানে আপনার ধরার সুযোগ ছিল। তারপরে দ্য পেনাল কোড এর, হ্যাঁ রনি আপু বলেন কি বলবেন। স্যার আপনি অপশন উত্তর ক দিয়েছেন, আবার হচ্ছে ধারা খর ধারাটা 187, তাই কোনটা সঠিক হবে একটু কনফিউজড হয়ে গেছি। এখানে তো আমি এখন কনফিউজড হয়ে গেলাম, ক্লাস শেষে আমি, উত্তরের ধারা 187। হ্যাঁ এখানে ধারা 187 আছে আর আমি আবার এখানে ক দিয়ে আছে, তাহলে 14 নম্বর প্রশ্ন নিয়ে অপশন নিয়ে প্রবলেম হলো। এটা আমি ক্লাস শেষে আলোচনা করে দিই, মানে ক্লাস শেষে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ জি স্যার, থ্যাংক যেহেতু, ইউ। হ্যাঁ আমি চেক করে দিয়ে দেবো, কারণ যেহেতু এখানে ভুল হয়ে আছে, হয় অপশন ভুল না হলে ধারা ভুল, যে কোনো একটা ভুল হয়ে আছে এখানে। যেহেতু এটা আগে করা ছিল, ওই সময় মনে হয় সংশোধন করে দিয়েছিলাম, আপনারা ঈদের আগে যেহেতু, বা এটা প্রথম দিকের ক্লাস, মিস হতে স্যার পারে। এটা আমি নোটটা দেখতেছি স্যার, 187তেই এইটা লেখা, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে সাহায্য না করার শাস্তি, অপরাধীকে গ্রেফতারকালে সরকারি কর্মচারীকে সাহায্য না করা, এটা 187 ধারা। আপনার তাহলে নোটে একশো হয়ে গেল, সলভ হয়ে গেল। ছিয়াশিটা নাই। তো তাহলে 187 সলভ হয়ে গেল, এখানে উত্তর হবে তাহলে তাহলে উত্তর খ। খ। জি উত্তর খ স্যার। 187, জাস্ট এখানে ক আছে, এইটা সংশোধন করে আমি আবার গ্রুপে দিয়ে দিব নি এই পিডিএফটা। ধন্যবাদ রনি আপু, এভাবে একটু ফিডব্যাক দিবেন। এই যে সিম্পল একটা মিস্টেক হয়ে আছে, আর সব ধারাগুলো আমি একা মানুষ তো সব মনে থাকবে না, আর আমি তো নোট তৈরি করেছি দেখি, আমাকে তো আর মুখস্থ করতে হচ্ছে না, আর আমি তো পরীক্ষা দিব না যে আমার ধারা মুখস্থ করার জন্য এত প্যারা নিতে হবে, আমি দেখে দেখে প্রশ্ন করব, আপনারা মুখস্থ করবেন। দ্য পেনাল কোড এর 230 ধারার বিধান মতে কোনটি কয়েন? তো কয়েন এখানে দেখেন ফারুখাবাদ, এটা কিন্তু একটা কয়েন। ফারুখাবাদ বলতে ওই আমলে যে কয়েন বা মুদ্রা ব্যবহৃত হতো সেটাকে ফারুকাবাদ বলা হতো। এটা 230-এ আছে, প্রশ্নের মধ্যে 230 উল্লেখ আছে। তারপরে বাংলাদেশি মুদ্রা জালকরণের সর্বোচ্চ কারাদণ্ড কি? বাংলাদেশি মুদ্রা হলে 32-এ আছে যাবজ্জীবন কারাদণ্ড, তার মানে নোট জাল করাকে বলা হচ্ছে এখানে। মিথ্যা ওজন ও মাপ প্রতারণামূলকভাবে ব্যবহারের শাস্তি কোনটি? এটা হচ্ছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে। 265-তে আছে সরকারের অনুমোদন ছাড়া লটারি অফিস পরিচালনা শাস্তি, এইটা আছে 294 এর মধ্যে। 294 এগুলো নতুন প্রশ্ন করেছি, বিগত সালে এই প্রশ্নগুলো আসেনি। যেমন 22 সালে 171 হচ্ছে এই যে আপ্যায়নের মাধ্যমে ঘুষ দিলে সেটা অর্থদণ্ডের বিষয়, এইটা কিন্তু নজর দিয়েছে। এটা অনেকটা ভোট সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত যে অপরাধ সেটা, সেই অধ্যায়ে নজর পড়েছে এবার প্রশ্নকর্তাদের। তো আমিও এবার এই যে ওজন এই সংক্রান্ত, মুদ্রা এই সংক্রান্ততে থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে বলে, লটারি এখান থেকে প্রশ্ন আসতে বলে পারে বলে এই প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, আমার নোটেও আছে, আবার এখানেও আমি একটু আলোচনা করেছি, আপনাদের ক্লাস টেস্টে আমি দিয়েছি, যেন এইটা আসলে আপনারা পারেন।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা 23 সালে নোটে ছিল এবং এইটা 23 সালে কমনও চলে আসছে। এই প্রশ্নটা আমার নোট থেকে হুবহু কমন আসছে। ইভেন এইটা আমার এমসিকিউ অংশেও ছিল, আমার ক্লাস টেস্ট থেকেও কমন আসছে। মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো হত্যা নয়, এটা কত ধারায় আছে বা কত ধারার ব্যাখ্যায় আছে? এটা 299 ধারার মধ্যে আছে। এটা 300 ধারায় মনে হতে পারে, কিন্তু না। মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু এটা আবার মিসক্যারিয়েজের মধ্যেও আছে মনে হতে পারে। অর্থাৎ 212, 13 এই ধারা, সরি 312, 13, 14 এই ধারাগুলোর মধ্যে আছে মনে হতে পারে। এখানে দেখেন 312 অপশন সেট করেছি, আবার 313 অপশন সেট করেছি। তো এই ধারাগুলো মনে হতে পারে, আবার 300 ধারাও মনে হতে পারে। চারটা ধারাই কিন্তু খুবই রিজনেবল ধারা। অতএব এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখেন 299 ধারা এটা আছে। এই সেম লাইনটা আমি ইংলিশে তুলে দিয়ে আবার আপনাদের রিটেনও প্র্যাকটিস করিয়েছি। অতএব আপনাদের ডাবল প্র্যাকটিস হয়েছে, আশা করি এটা ভুল হবে না ভবিষ্যতে। পেনাল কোডের কোন ধারায় খুন বা মার্ডারের সংজ্ঞা দেওয়া হয়েছে? তাহলে মার্ডারের সংজ্ঞা কিন্তু 300 ধারায় আছে, আর কালপেবল হোমিসাইডের সংজ্ঞা কিন্তু আছে 299। কালপেবল হোমিসাইড 299 আছে, মার্ডারের সংজ্ঞা আছে 300 ধারায়। ভুল যেন না হয়। 21, এ এমন একটি রোগে ভুগছে যে, তাহলে রোগের একটা বিষয় আছে। এটা কিন্তু 300 ধারার একটা বক্তব্য। এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এমন একটা রোগে ভুগছে, মনে করেন হার্টে রিং বসানো আছে, এখন বুকের উপর একটা যদি ঘুষি মারা হয়, তাহলেই সে গেছে, মরে যাবে। বি এই কথা না জেনে, তাহলে বি কিন্তু জানে না, না জেনে বুকে মনে করেন একটা আঘাত করে দিলাম। এ কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। উক্ত অপরাধের ফলে এ মারা যায়। এটি একটি কি হবে? এটি একটি ডেফিনেটলি খুন হবে। এটি একটি খুন হবে। এই প্রশ্নের মধ্যে অনেকগুলো লেয়ার আছে। এই প্রশ্নের মধ্যে অনেকগুলো লেয়ার আছে, কি কারণে আমি বুঝিয়ে দিই, দেখেন। প্রথমে বলছে যে এ এমন একটি রোগে ভুগছে, তাহলে রোগের বিষয়টা আছে। আবার বলছে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এইটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বি এই কথা জেনে, তার মানে বি এ যে রোগে ভুগছে সেটা জানতো। তারপরে এ কে দৈহিক জখম করার অভিপ্রায়ে, তার মানে তার ইন্টেনশন আছে, কিন্তু দৈহিক জখম করার ইন্টেনশন আছে, যদিও খুনের ইন্টেনশন নাই, কিন্তু দৈহিক আঘাত করার ইন্টেনশন আছে। এটাও একটা বিষয়। তাহলে বি এই কথা না জেনে, সরি, বি এ কথা না জেনে লেখা আছে। তারপরে এ কে দৈহিক জখম করার অভিপ্রায়, এটা একটা পয়েন্ট। তারপরে আবার কি পয়েন্ট আছে? এমন আঘাত করে, এমন আঘাত করে, তাহলে আঘাত এমন করেছে যেইটা খুবই, এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এই যে লাল চিহ্নিত বা লাল যে আমি আন্ডারলাইন করলাম যে একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, এই কথা দিয়ে, এই কথার মাধ্যমেই কিন্তু পুরো প্রশ্নের আগের যে তথ্যগুলো আছে, হলুদ, সবুজ এবং নীল এবং কমলা দিয়ে যেগুলো আমি হাইলাইট করেছি, সবগুলোই ভ্যানিশ হয়ে গেল। তাহলে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে, যেখানে লাল হাইলাইট করেছে একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে এমন আঘাত করেছে। তাহলে তাই সে রোগে ভুগছে কিনা সেটা ম্যাটার না, এটা এক আঘাতেই মরে যাবে কিনা সেটা ম্যাটার না, বি এটা জেনে জানতো কিনা সেটাও ম্যাটার না। তাহলে এমন আঘাত করেছে সুস্থ ব্যক্তি মারা যেতে পারে, তাহলে 300 ধারা অনুসারে সেটা ডেফিনেটলি কি হবে? খুন হবে। তাহলে উত্তর হবে কি? খুন। তাহলে এই প্রশ্নটা যদি একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে এই লাইনটা যদি না থাকতো, তাহলে কিন্তু খুন অপশন হতো না, উত্তর অন্য কিছু হতো। এগুলো বুঝে উত্তর করবেন। খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যা, অর্থাৎ কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার, এই দুইটি কথা বলা হচ্ছে। এর মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি?
তার মানে কালপেবল হোমিসাইড অ্যান্ড মার্ডার এই দুইটার মধ্যে মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে ইচ্ছা তার ছিল কিনা খুন করার সেইটা। গ, খুনের অভিপ্রায় মানে খুনের ইচ্ছা, ইন্টেনশন ফর মার্ডার। মার্ডারের ইন্টেনশন ছিল কিনা, অভিপ্রায় ছিল কিনা, মানে গিলটি মাইন্ড তার ছিল কিনা খুন করার জন্য, সেটাই হচ্ছে এখানে পার্থক্য। যদি খুনের অভিপ্রায় থাকে তার মানে ইন্টেনশন ফর মার্ডার এটা যদি থাকে উপাদানের মধ্যে তাহলে সেটা মার্ডার হবে। আর ইন্টেনশন ফর মার্ডার যদি না থাকে তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। অথবা জেনারেল এক্সেপশনস এর মধ্যেও চলে যেতে পারে, অথবা প্রাইভেট ডিফেন্সের মধ্যেও চলে যেতে পারে, কিন্তু সেটা খুন হবে না। খুন হতে হলে খুনের অভিপ্রায় মাস্ট থাকতে হবে। আত্মরক্ষায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অরেঞ্জ হাইলাইট করছি, যদি আত্মহত্যাকারীর বয়স হয়। প্রশ্ন এখানে দুইটা পয়েন্ট এখানে আছে। আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে মানে একজন আত্মহত্যা করছে আর আরেকজন তাকে সহায়তা করছে, মানে অ্যাবেটমেন্ট দিচ্ছে। অ্যাবেটমেন্ট ফর কমিট সুইসাইড, অ্যাবেটমেন্ট ফর কমিটিং সুইসাইড। তো একজন সুইসাইড করবে এবং তাকে আমরা সহজ ভাষায় বলি কি ফুসলানো বা মোটিভেট করা। একজনকে আত্মহত্যা করতে যদি মোটিভেট করে সেটা অ্যাবেটমেন্ট ফর কমিটিং সুইসাইড হবে। তো এটা করা তো অবশ্যই অপরাধ হবে। যদি কোনো শিশুকে করে কেউ আত্মহত্যায় প্ররোচনা, যার বয়স 9 বছরের কম, 5 বছরের একটা শিশুকে বললো তুমি এই কাজ করো, সে তো জানেই না এটা করলে কি হবে, সে মারা যাবে। সে করে ফেললো, মারা গেল শিশুটা। 5 বছরের শিশু, 9 বছরের শিশু, 10 বছরের শিশু, 18 বছরের কম বয়সের শিশু, তাহলে সেটা কি হবে? অপরাধ ডেফিনেটলি হবে। আর 18 বছরের কোনো প্লাস অ্যাডাল্ট পার্সনকে যদি প্ররোচনা দেয় তবুও সেটা কি হবে? অপরাধ হবে। আবার যদি কোনো মানসিক প্রতিবন্ধী, কোনো ইনস্যান বা ইডিয়ট পার্সনকেও আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়, মোটিভেট করা হয় আত্মহত্যা করার জন্য, তবুও অপরাধ হবে। তার মানে ইরেসপেক্টিভ টু দ্য এজ অফ ভিকটিম, তার মানে ভিকটিমের বয়স এখানে বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে বিবেচ্য বিষয় না। ভিকটিমের বয়স কত হবে প্রশ্নে জানতে চেয়েছে, আত্মহত্যাকারীর বয়স হয় কত হয়? 18 বছরের কম, 18 বছরের বেশি, তার মানে শিশু হোক বা অ্যাডাল্ট হোক বা অনূন্য 18 বছর, যেটাই হোক না কেন কোনো অপশনে উত্তর হবে না, উত্তর হবে কোনোটি নয়। কেন কোনোটি নয়? কারণ এখানে বয়সটা কোনো ম্যাটারই না, সবগুলোই। এখানে যদি উত্তর হয় সবগুলো, তবুও সবগুলোই উত্তর হবে, কারণ এই প্রতিটা উত্তরই সঠিক। আবার যদি বলি এই কোনো উত্তরই সঠিক নয়, কোন সেন্সে? কারণ বয়সটা এখানে বিবেচ্য বিষয় না। যে কোনো ব্যক্তি আত্মহত্যা করলে যে তাকে প্ররোচনা দিবে তার শাস্তি হবেই, এটা কনফার্ম। তাই এখানে বয়সটা কোনো ফ্যাক্ট না, বয়সটা বিবেচ্য বিষয় না, বয়সটা বিবেচনা নেবে না। তাই প্রতিটা অপশনে কিন্তু বয়সের কথা বলা হয়েছে, তাই কোনো অপশনে উত্তর না। এই অপশনে যদি কোনোটি নয় না দিয়ে সব কয়টি বা সবগুলো, তবু সেটা উত্তর হতো, ঘয় উত্তর হতো। ঘয় যদি লিখতো এখানে বয়স বিবেচ্য বিষয় নয়, তবুও উত্তর ঘয় হতো। তাহলে আপনারা একটু নোট করে নেবেন যে ঘ কোনোটি নয় তবু এটা উত্তর, সবগুলো তবু এটা উত্তর, অথবা বয়স বিবেচ্য বিষয় নয়, বা ভিকটিমের বয়স বিবেচ্য বিষয় নয়, বা আত্মহত্যাকারীর বয়স বিবেচ্য বিষয় নয়, তবু এটা উত্তর। এটা নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে এইটা আমি ক্লাস করানোর সময় বেশ কয়েকজনকে বুঝিয়েছি। ইভেন আমি আলাদাভাবে যারা মানে টপ র্যাঙ্কিং স্টুডেন্ট ক্লাস টেস্টে, তাদেরকেও আলাদাভাবে বোঝাতে হয়েছে আমাকে বারবার। আশা করি তারা মনে করতে পারছেন স্মৃতিগুলো যে আমি কিভাবে তাদেরকে বুঝিয়েছি। বেশ কয়েকজনকে, 10-20 জনকে আমি বুঝিয়েছি এটা আলাদাভাবে। এই কারণে এটা নিয়ে একটু সময় নিলাম, একটু বুঝিয়ে দিলাম। তারপরেও যদি কারো কনফিউশন থাকে মেসেজ করে আমাকে অ্যালার্ট করবেন, আমি সেটাকে আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেব। প্রয়োজনে আমি হোয়াইট বোর্ডে চলে যাব বোঝানোর জন্য। 24, অ্যাটেম্প টু কমিট সুইসাইড, অপরাধটির কারাদণ্ডের প্রকৃতি কেমন হবে? সিম্পল মানে সাধারণ, অর্থাৎ এর বাংলা যদিও সাধারণ কিন্তু আইনে সিম্পলের বাংলা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। আর সশ্রম কারাদণ্ডের ইংলিশ হচ্ছে রিগোরাস কারাদণ্ড, রিগোরাস ইমপ্রাইজনমেন্ট। আর আইদার ডিসক্রিপশনে যে এখানে এর আগে কথা হলো আইদার ডিসক্রিপশন এখানে আছে,
যে কোনো বর্ণনাতে, যে কোনো বর্ণনা অ্যাটেম্প টু কমিট সুইসাইড এটা আছে 309 ধারায়। তো 309 ধারায় এটা সব সময় কি হবে, সিম্পল বা বিনাশ্রম। তাহলে এখানে সিম্পল বা বিনাশ্রম কারাদণ্ড, এটা মনে রাখবেন, ধারা 309। এরপরে পড়বো ঠাগ। ঠাগ এর বাংলা হচ্ছে ঠগ। অপরাধটির জন্য নির্ধারিত সাজা কোনটি? এইটা আছে 311 ধারায়। 311 ধারাতে এই থাগের ডেফিনেশনও দেওয়া আছে, আবার সাজাও দেওয়া আছে। তো এটা উত্তর হবে গ, ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ অ্যান্ড ফাইন। একমাত্র সাজা, সর্বনিম্ন সাজা, সর্বোচ্চ সাজা। 311-তে এবং 303 এই দুইটা সেকশনে কিন্তু একটাই সাজা হয়, এটাই সর্বনিম্ন, এটাই সর্বোচ্চ, একমাত্র এটাই 303 এবং 311। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি কারো প্রবলেম নেই। প্রবলেম থাকলে মেসেজ করবেন। 2 মিনিট ক্লাস হবে, আর যদি কোনো প্রশ্ন থাকে হাত উত্তোলন করে এই 2 মিনিটের মধ্যে প্রশ্ন করতে পারেন। তো যেহেতু কেউ হাত উত্তোলন করতে চাচ্ছেন না, কেন জানি অনেকেই রেসপন্স করেন না। আপনারা কি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা ল কলেজ লাইফেও কি এরকম নীরব বসে থাকতেন, ক্লাসে রেসপন্স করতেন না, ফিডব্যাক দিতেন না? আশা করব একটু ফিডব্যাক দিবেন, বা মনের যে জগৎ সেটাকে একটু আইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন, আইনময় করবেন, ভাববেন, বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করবেন, এবং নতুন নতুন প্রশ্ন মনের মধ্যে নিয়ে আসবেন। প্রশ্ন বানাবেন দিয়ে আমাকে কনফিউজ করবেন, এমন একটা সিচুয়েশন আমার কাছে তুলে ধরবেন যে স্যার এরকম হলে কি হতে পারে। তাহলে আপনি বুঝবো যে হ্যাঁ, আইন নিয়ে ভাবছেন, ধারা নিয়ে ভাবছেন, ডেফিনেশন, এলিমেন্ট, ইলাস্ট্রেশন এগুলো নিয়ে ভাবছেন। যে আপনাকে নতুন নতুন উদাহরণ তৈরি করতে হবে যে এরকম সিচুয়েশন হলে অপরাধটা কি হবে বা সাজা কি হতে পারে। আইনের ভুল বের করার চেষ্টা করবেন, আইনের ফাঁক ফোকর যদি বের করার চেষ্টা করতে পারেন তাহলে ভালো লয়ার হতে পারবেন, বিশেষ করে ডিফেন্স লয়ার। কারণ ডিফেন্স লয়ারের কাজই হচ্ছে আইনের ফাঁক ফোকর দিয়ে আসামিকে বের করে নিয়ে আসা, আসামিকে বেল করানো, আসামিকে খালাস।